তুর্কি ভাইদের জন্যই আমাদের এই বিজয়। আজারবাইজানের প্রেসিডেন্ট। কারাবাখ শান্তি চুক্তি পর্যবেক্ষণ করবে তুরস্ক। নির্বাচনে হারের পরও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা। সৌদির জেদ্দায় ইউরোপীয় কূটনৈতিকদের উপর বোমা হামলা। নতজানু চুক্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল আর্মেনিয়া। তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তার বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। সৌদি ঋণ পরিশোধে বাড়তি সময় পাচ্ছে না পাকিস্তান। বিয়ে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ইউরোপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সহ্য করবে না ইরান ও পাকিস্তান। মিয়ানমারের পুনর্নির্বাচন দাবি করেছে সেনা সমর্থিত বিরোধী দল। ট্রাম্পকে আবেগঘন বিদায় বার্তা এরদোয়ানের। বিহারে 5 আসন পেল উদীয়মান মুসলিম নেতা ওয়াইসির দল। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প সরকারের স্বপ্ন দেখছেন পম্পেও। সিরিয়ার আরেকটি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক। আমিরাতের কাছে 2340 কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা। এবং সবশেষে থাকছে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জোর করে বন্ধ করা হচ্ছে চীনে। রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তি স্বাক্ষরের পর আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের গত 6 সপ্তাহের প্রচণ্ড যুদ্ধের অবসান হয়েছে। এদিকে নাগোর্নো কারাবাখ অঞ্চলটি পুনরুদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তুরস্কের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তি হওয়ার পর মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু, প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার, সেনাবাহিনীর পদাতিক ডিভিশনের কমান্ডার অমিত দুনদার ও জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান হাকান ফিদান বাকু সফরে গেলে আজারবাইজানের প্রেসিডেন্ট তাদের কাছে তিনি দেশবাসীর পক্ষ থেকে ওই কৃতজ্ঞতা প্রকাশ করেন। তুর্কি ওই প্রতিনিধি দলকে রাজধানী বাকুতে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন আজারবাইজানের প্রেসিডেন্ট। এ সময় তিনি বলেন, কারাবাখ যুদ্ধে তুর্কি ভাইদের অবদানের কথা আজারবাইজানের মানুষ সব সময় শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। আজারবাইজানের মানুষের সঙ্গে আমাদের তুর্কি ভাইয়েরাও যুদ্ধ জয়ের আনন্দ উদযাপন করছে। এদিকে নাগোর্নো কারাবাখ শান্তি চুক্তি পর্যবেক্ষণ করতে তুর্কি রাশিয়ার একটি যৌথ কেন্দ্রের সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় গ্রুপের এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই চুক্তির কারণে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার কয়েক সপ্তাহের সশস্ত্র সংঘাতের অবসান ঘটেছে। এখন ওই অঞ্চলে চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে রাশিয়ার সঙ্গে তুরস্ক শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেবে। সমঝোতা স্মারকটি বুধবার সকালে স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর আওতায় আর্মেনিয়ার দখল থেকে মুক্ত হওয়া এলাকাগুলো আজারবাইজানীয় অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হবে। ট্রাম্প প্রশাসন 2018 সালের 8 মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি গ্রহণ করে এখনও তারা কিছুদিন পরপরই ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতি নির্বাচনে পরাজিত হলেও তিনি ইরানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সামরিক বিষয়ক একটি কোম্পানির সঙ্গে যুক্ত একটি ক্রয় প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইরানের সামরিক ক্ষেত্রে স্পর্শকাতর পণ্য কেনার সঙ্গে যুক্ত মোট 6টি কোম্পানি ও 4 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সৌদি আরবের জেদ্দায় প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে একটি স্মৃতিচারণ অনুষ্ঠানে দেশটিতে থাকা ইউরোপীয় কূটনৈতিকদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। এতে 4 জন আহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির 102 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় যোগ দিতে জেদ্দার একটি অমুসলিম কবরস্থানে জড়ো হয়েছিলেন দেশটিতে অবস্থানরত ইউরোপীয় কূটনৈতিকরা। সেখানে বোমা হামলায় অন্তত 4 জন আহত হন। তাদের মধ্যে একজন গ্রিসের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনাকে পরিসূচিত ও অগ্রহণযোগ্য অভিহিত করে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বোমা হামলার লক্ষ্য ছিল ফ্রান্স সহ বিভিন্ন দেশের কূটনৈতিক। নাগোর্নো কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার বিরোধের অবসান ঘটাতে রাশিয়ার মধ্যস্থতায় একটি শান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে সম্মতি দিয়েছে উভয় পক্ষই। তবে প্রকৃতপক্ষে এই চুক্তির ফলে লাভবান হয়েছে আজারবাইজান, যা মেনে নিতে পারেনি আর্মেনিয়ার জনগণ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শান্তি চুক্তির প্রতিবাদে প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানদের পদত্যাগের দাবিতে রাজধানী ইয়েরেভানের রাস্তায় হাজার হাজার আর্মেনীয় বিক্ষোভ করেছেন। তাদের সকলের একটাই স্লোগান, নিকোল বিশ্বাসঘাতক। এদিকে বিরোধী দলগুলো একজোট হয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা করতে সংসদে প্রবেশ করেছেন। তবে সংসদে সংখ্যালঘু হওয়ায় তাদের এই উদ্যোগে তেমন কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। আগেই নিজের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাগত স্বার্থ রক্ষায় বেইজিং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রকে। এবার তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তার বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ওয়াশিংটন এবং তাইপে চলতি মাসের শেষ দিকে যখন অর্থনৈতিক ইস্যুতে বৈঠকে বসে বলে ঘোষণা করেছে, তখন চীন এই আহ্বান জানালো। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ওয়াং ওয়েনবিন বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের সময় তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বিস্তার বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। আমেরিকার সঙ্গে বেশ কিছু ইস্যুতে চীনের টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের কাছে উন্নত প্রযুক্তির ড্রোন বিক্রির অনুমোদন দিয়েছে। এই ঘটনাকে চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে উস্কানি হিসেবে বিবেচনা করছে বেইজিং। সৌদি আরবের 2 বিলিয়ন বা $200 কোটি ঋণ পরিশোধে অতিরিক্ত সময় পাচ্ছে না পাকিস্তান। তাই ক্রমহ্রাসমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠেকাতে ইসলামাবাদ ইতিমধ্যে বিকল্প উপায় খুঁজছে। ঋণের অর্থ পরিশোধে আরও 1 বছর সময় চেয়ে সৌদি আরবের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছিল পাকিস্তান। পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, সেই আবেদন এখনও ঝুলে আছে। সৌদির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। দেশটির কর্তৃপক্ষ বলছে, আনুষ্ঠানিকভাবে যখন আবেদন করা হয় তখন এটা সম্ভাবনা ছিল যে রিয়াদ আরও সময় বাড়াবে, কিন্তু এখনও রিয়াদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সে সম্ভাবনাও তেমন নেই। তাই ভঙ্গুর অর্থনীতিকে বাঁচাতে বিকল্প পথ খুঁজছে ইসলামাবাদ। দীর্ঘদিনের সঙ্গী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডানের এঙ্গেজমেন্ট হয় বছরখানেক আগে। তারপর তাদের বিয়ের কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। সম্প্রতি তারা দুইজন বিয়ের পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন জাসিন্ডা আর্ডান। তবে বিয়ের দিন নির্ধারণের বিষয়ে কিছু জানাননি তিনি। ইউরোপের দেশগুলোতে বাক স্বাধীনতার নামে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না জানিয়েছে ইরান ও পাকিস্তান। ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ কথা বলেছেন। একই সঙ্গে তারা ইউরোপ ও আমেরিকায় ইসলাম আতঙ্ক বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া তাদের মধ্যে আফগানিস্তান সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তানে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তারা। মিয়ানমারের প্রধান বিরোধী দল ইউনিয়ন সালিডিরিটি ও ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি দেশটির সদ্য সমাপ্ত নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছে। এজন্য তারা দেশটির সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশা করেছে। এতে দেশটির রাজনীতিতে সেনাবাহিনীর প্রত্যক্ষ প্রভাব আবার তৈরি হবে কিনা এমন জল্পনা তৈরি হয়েছে। এই জল্পনা আরও সম্প্রসারিত হচ্ছে কারণ ইউএসডিপি পরিচালনায় সেনাবাহিনীর প্রত্যক্ষ প্রভাব রয়েছে। কাজেই ওই দলের পক্ষ থেকে পুনর্নির্বাচনের দাবি বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তুরস্কের সঙ্গে আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখায় ডোনাল্ড ট্রাম্পকে আবেগঘন বিদায় বার্তা জানিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান জানান, বাইডেনের কাছে নির্বাচনে হেরে যাওয়ায় আমেরিকার সাংবিধানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে ট্রাম্পকে। প্রায় 6 দশক ধরেই তুরস্ক ও যুক্তরাষ্ট্র পরস্পরের মিত্র হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রথম সারির সদস্য তুরস্ক। ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী রয়েছে তুরস্কের। এর বাইরেও দুই দেশের সম্পর্কে রয়েছে নানা সমীকরণ।
গত 4 বছরে আঙ্কারার প্রতি বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখায় বিদায়ী ট্রাম্প প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান এরদোয়ান। ভারতের বিহার রাজ্যে বিধানসভার ভোট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ভোটের ফলাফলে উদীয়মান মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন এককভাবে 5টি আসনে জয়লাভ করে। বিবিসি জানিয়েছে, বিহারে এই প্রথমবারের মতো ভোটে লড়ে মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন। মুসলিম অধ্যুষিত সীমানাঞ্চল ও আশেপাশে 20টি আসনে প্রার্থী দিয়ে 5টিতে জিতে নিয়েছে ওয়াইসির দল। বর্তমানে মহারাষ্ট্র থেকেও তাদের নির্বাচিত এমপি ও এমএলএ রয়েছে। আসাদুদ্দিন ওয়াইসির পরবর্তী টার্গেট পশ্চিমবঙ্গ। 6 মাস পর পশ্চিমবাংলায় বিধানসভার ভোট। তবে দলের এই সাফল্যে ওয়াইসি বলেন, এটা আমাদের দলের জন্য খুব ভালো দিন। বিহারের মানুষ ভোট দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন, তাদের কিভাবে ধন্যবাদ দেব জানি না। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মঙ্গলবার তিনি বলেছেন, প্রতিটি বৈধ ভোট গণনার পর দ্বিতীয় দফায়ও ট্রাম্পই সরকার গঠন করবেন। এর মধ্য দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়কে অস্বীকার করেছেন পম্পেও। এতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পম্পেও। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আরও একটি সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক। এতদিন তুরস্ক যে সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসীদেরকে সিরিয়ার সমর্থন দিয়ে আসছিল, তাদের জন্য একটি নতুন বিপর্যয়ের কারণ হবে। মঙ্গলবার বার্তা সংস্থা এপি জানিয়েছে, উত্তরাঞ্চলীয় হামা প্রদেশের শের মোগের এলাকায় একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে তুর্কি সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। তুর্কি সেনা প্রত্যাহারের আগেই সিরিয়ার সেনারা ওই এলাকা ঘেরাও করে ফেলে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা দাবি করেছেন যে এটি প্রত্যাহার নয়, বরং প্রয়োজন অনুসারে সেনাদেরকে অন্য কোথাও মোতায়েন করা হচ্ছে। এর 1 মাস আগেও ওই এলাকায় সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থেকে তুরস্ক তার সেনা প্রত্যাহার করে নিয়েছে। আমেরিকার বিদায়ী ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কাছে $2,340 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে কয়েক ডজন F-35 জঙ্গি বিমান ও কম্ব্যাট ড্রোন রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে এই বিপুল অর্থের অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে এরই মধ্যে নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। চীনে মসজিদে মসজিদে নিয়মিত কোরআন পাঠ করা হতো। ছোটদের সামনে তুলে ধরা হতো ইসলাম ধর্মের বিভিন্ন দিক, ধর্মীয় শিক্ষার দিক। পাশাপাশি নিজেদের কৃষ্টি ও সংস্কৃতির প্রসারে মসজিদগুলো হয়ে উঠেছিল কেন্দ্রস্থল। প্রায় প্রতিটি মসজিদে ছিল স্কুল। কিন্তু চীন সরকারের দমন নীতির জন্য এখন ধর্মশিক্ষার স্কুলও কমে আসছে। চীনের মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ক পত্রিকা বিটার উইন্টারে এমনই তথ্য তুলে ধরেছেন প্রতিবেদক লি ওয়েংশেং। প্রতিবেদনে সাফ বলা হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিচ্ছে, তাই মসজিদের স্কুলগুলোর সংখ্যাও কমে আসছে দিন দিন।